নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য ভালো একটা বিষয় নিয়ে আলোচনা। ভালো বিষয় কেন বলছি, কারণ সমস্যা যখন ভালো হয়ে যায় তখন আনন্দটা কিন্তু সব থেকে বেশি হয়। আপনি যখন খুব কঠিন একটা পরিস্থিতিতে থাকেন এবং সেই জটিলতা থেকে যখন আপনি বের হয়ে আসতে পারেন, দেখবেন আনন্দটা তখন অনেক বেশি প্রবল হয়। ঠিক একই রকমভাবে যখন পেশেন্টরা যারা আসেন এনবিপিতে, তারা জটিল বা ক্রিটিক্যাল কোনো সমস্যায় ভুগছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, কিন্তু আখেরে ভালো হচ্ছেন না, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, ভাবছে আর কিচ্ছু হওয়ার নেই, সারা জীবন শুধু মেডিসিন খেয়ে যাব, কিন্তু মেডিসিন খাওয়ার পরও সুস্থ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা থাকছে না, তখন কিন্তু তারা সত্যি ভীষণ হতাশ হয়ে যায়। সেই হতাশা থেকে যখন তারা বের হয়ে আসতে পারে এনবিপির হাত ধরে, তখন আনন্দটা বা তাদের উন্মাদনাটা থাকে কিন্তু সব থেকে বেশি। তাই আজকে আরও একটা ভালো অনুষ্ঠান, আরও একটা আনন্দের অনুষ্ঠান আপনাদের জন্য, যে অনুষ্ঠানের মধ্যে থেকে আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে ভালো করার পদ্ধতিটা জানতে পারবেন এবং অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কী কী ট্রিটমেন্ট রয়েছে, মানে কোন কোন রোগের ট্রিটমেন্ট রয়েছে এবং কোন কোন রোগের থেকে সত্যি আপনি ভালো হতে পারছেন, যারা ভালো হয়েছেন তারা কিভাবে ভালো হচ্ছেন, সব বিষয়গুলো একেবারে পরিষ্কার করে আপনাদের জন্য আলোচনা করা হবে। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এই সংস্থা সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকদিন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম। যেহেতু আমাদের সব থেকে বৃহত্তম অর্গান কিন্তু এই স্কিন, যেটা একেবারে কিন্তু মুখ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সর্বত্রই স্কিনে কিন্তু ঢাকা থাকে। সেই স্কিনে যদি হয় আপনার মারাত্মক কোনো প্রবলেম, তাহলে সেটা কিন্তু সবার নজরে পড়ে, অর্থাৎ বহুজনের বহু কথা আপনাকে কিন্তু শুনতে হয় এবং তার মধ্যে রোগের নাম যদি হয় সোরাইসিস, তাহলে তো আর কিছু বলার নেই। হয়তো শুনতেও হবে কথা, আবার আপনাকে এক ঘরেও হয়ে যেতে হবে, মনেরও কষ্ট আবার শরীরেরও কষ্ট। সব বিষয় নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা হবে। আমাদের সঙ্গে যেহেতু ডাক্তারবাবু রয়েছেন এবং প্রথমেই ডাক্তারবাবু একটু সোরিয়াসিসের বিষয়ে একটু বিস্তারিতভাবে শুনবো। সোরিয়াসিস এমন একটা রোগ আজকে আলোচনা করব ভাবছিলাম, কারণ সোরিয়াসিসের পেশেন্ট আমরা অনেক পাই। আজকেও আমি চেম্বারে দেখলাম, শিবপুর চেম্বারে ছিল দুজন পেশেন্ট এবং সন্ধেবেলা আমাদের এতে ল্যান্সডাউনের কাছে চেম্বার থাকে, সেখানেও ছিল। তো সোরিয়াসিস যে রোগটা, এটা মেনলি কিন্তু আমাদের দেখতে খারাপ লাগাটা সব থেকে আগে। পেশেন্টের হয়তো যে গোল গোল দাগ হবে, লাল লাল দাগড়া দাগড়া দাগ, একটুখানি চুলকানি থাকবে, কখনো ওইখান থেকে স্কেলস উঠবে, মানে তোমার মাছের আঁশের মতো চামড়া উঠতে থাকবে সাদা সাদা, এইগুলো তো রয়েছে। কিন্তু তার মধ্যে সব থেকে বড় যে জিনিসটা কি, মানুষ তার থেকে ডিস্টেন্স বানাবে। ডিস্টেন্স মানে কি, কি একটা দেখতে খারাপ লাগা, সে কর্মক্ষেত্রে যাক, বাসের ট্রামে যাক, যেখানেই যাক, কি বাবা হয়েছে আমার যদি হয়ে যায় এটা, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু সোরিয়াসিস কিন্তু ছোঁয়াচে রোগ নয়। সোরিয়াসিস যে সমস্যাটা, এটা কিন্তু মেনলি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে অত্যধিক দুশ্চিন্তা বা চিন্তা ভাবনা, রাত্রে ঘুম হচ্ছে না, সেখান থেকে সোরিয়াসিস আসছে। সোরিয়াসিসের কোনো পার্টিকুলার এখনও কারণ খুঁজে পাওয়া যায়নি যে কোন কারণের জন্য সোরিয়াসিস হচ্ছে একটা মানুষের, কিন্তু সেখানে একটা কারণ আমরা উল্লেখ করেছি, সেটা হচ্ছে এটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে মানসিক দুশ্চিন্তা থেকে এই রোগটা হয় এবং এই রোগটা আরো বাড়ে। আপনি ফোনটা নিন, আমি একদম অবশ্যই আমরা এই রোগ নিয়ে আলোচনা করব, সমস্যা নিয়ে আলোচনা করব, তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনায় থাকবো। তবে কি আছেন ফোনে সেটাও দেখব। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, হাওড়া থেকে বলছিলাম। বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এটা কি গরম থেকে বুঝতে পারছি না, কিন্তু আমার নাক থেকে আর মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আজকে সকালে। নাক থেকে আর মুখ থেকে মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ। বয়স কত তোমার? আমার বয়স হচ্ছে 26 বছর। 26 বছর। এমনি কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খান আপনি? অ্যালোপ্যাথিক বলতে মাঝের মধ্যে পেন কিলার নেই। আচ্ছা, কেন? ওটা ওই মাথা যন্ত্রণার একটু প্রবলেম আছে বলে। আচ্ছা, পেন কিলার খান। আচ্ছা, আর এমনি কি শরীর খুব গরম হয়ে যায়, গরম লাগে? হ্যাঁ, প্রচন্ড গরম লাগে। আচ্ছা, নাক দিয়ে আমাকে শীতকালে আমার ঘাম হয়। শীতকালেও ঘাম হয়। ঠিক আছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোনো অনেকগুলো কারণে হতে পারে, তার মধ্যে কিছু কারণ একদম নগণ্য, মানে যেটা থেকে চিন্তার বিষয় নিয়ে, এবং এমন কিছু কারণ রয়েছে যেটা কিনা খুব ভয়ঙ্কর অবধিও যেতে পারে। তুমি শোনো তবে। এটা ফার্স্ট টাইম হলো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি কারণে হচ্ছে বা কি কারণে হতে পারে এবং সেটা হলে কিভাবে চিকিৎসা করলে সেটা সুস্থ হবে। এই যে আমাদের নাক দিয়ে ব্লিডিংটা হয়, আমাদের শরীরের
সবথেকে মোস্ট ভাস্কুলার পার্ট অফ দ্য এরিয়া হচ্ছে আমাদের নাক, যেখানে লিটলস এরিয়া বলে একটা এরিয়া আছে, যেখানে রক্ত সঞ্চালনটা শরীরের সমস্ত জায়গার তুলনায় সবথেকে বেশি। ওই জন্য দেখবেন নাকে অল্প খোঁচা লেগে গেলে বা বেশি জোরে নাক ঝাড়লে নাক দিয়ে রক্ত আসতে পারে, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে যদি অত্যধিক হিট হয়ে যায় আমাদের শরীর, গরম হয়ে যায়, সেখান থেকে কিন্তু নাক থেকে ব্লিডিং আসতে পারে। 3 নম্বর কারণ কি? যদি প্রেশার থাকে, হাই প্রেশারের পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে নাক দিয়ে ব্লিডিং আসতে পারে। কোনো চোট আঘাত হয়েছে সেখান থেকে আসতে পারে, কোনো ফুসকুড়ি রয়েছে নাকের মধ্যে বা কোনো জায়গায় ঘা আছে সেখান থেকে নাক থেকে ব্লিডিং আসতে পারে। এবং নাক আর মুখটা কিন্তু কানেক্টেড। যদি নাক থেকে ব্লিডিং আসে, আমরা সবসময় বলি কি নাকটাকে আপনি ওপরের দিকে তুলবেন না, মানে ঘাটটা ওপরে তুলবেন না, সবসময় মাথাটা ঝুঁকিয়ে কোনো রুমাল বা কোনো কাপড় দিয়ে চেপে ধরবেন। কারণ যদি আপনারা ঘাটটা ওপরে তোলেন, মানে রক্তটা কিন্তু পেটের মধ্যে চলে যায়। ওই যে নাক দিয়ে যদি কারোর ব্লিডিং হয় বেশি, সেক্ষেত্রে মুখ থেকেও ব্লিডিং আসতে পারে। এবার হচ্ছে কথা হলো আর কি রোগ হলে, এরপরে যদি আমরা ধরি কি অন্য কোনো সমস্যা, অন্য কোনো আলসারের প্রবলেম রয়েছে বা আরও কোনো বড় সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও নাক থেকে মুখ থেকে ব্লিডিং আসে। আপনার এটা ফার্স্ট টাইম হয়েছে, জিনিসটা লক্ষ্য রাখবেন, এই সমস্যাটা যদি থাকে ভবিষ্যতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারকে দেখাবেন, ভালো ডাক্তারকে দেখাবেন, দেখিয়ে সেটাকে মানে সলভ করবেন, তাড়াতাড়ি এটা চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা নর্মাল নয়। আর আপনি এটা মুখে বললেন, আপনি সামনে থেকে আমরা দেখলে কি বলবো, বুঝতে পারবো কি আপনার এটা কি নর্মাল হচ্ছে, মানে শরীর গরম হয়ে গেছে বা অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে, না কোনো রোগ আপনার শরীরে রয়েছে। তার জন্য একবার দেখার দরকার রয়েছে। হাওড়ায় ফোন করেছিলেন, যদি সময় পান একটু সময় করে, আমাদের হাওড়ায় শিবপুরে চেম্বার রয়েছে, বাল্টিকিরিতে রয়েছে, বেলুড়ে রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে, সেখানে এসে একবার দেখা করে যাবেন। একদম, এই রোগের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। কারণ মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের ফোন পাই যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে বা ব্লিডিং হচ্ছে, মুখ দিয়েও বেরোচ্ছে, এটা আমি হয়তো একটু নতুনত্ব প্রথমবার পেলাম, হতেই পারে, ডাক্তারবাবু বললেন, তাই যোগাযোগ করবেন। পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করব, আমরা কিন্তু প্রচুর ফোন পাই মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা, এবং মাইগ্রেনের কি এনবিপিতে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি? একদমই, মাইগ্রেনের ট্রিটমেন্ট খুব ভালো ট্রিটমেন্ট এনবিপিতে আছে। মাইগ্রেনকে আমরা আয়ুর্বেদে অর্ধাভ ভেদক বলি, মানে মাইগ্রেনের যে পেনটা মেনলি এক সাইডে হয়, হয়তো মাথার এক পাশে, মানে ডান পাশ বা বাঁ পাশ, অনেকের ক্ষেত্রে রিয়েলি কিন্তু পুরো মাথাতেই ব্যথা হয়। এবং মাইগ্রেনের যে ব্যথাটা, সেটা তীব্রতা যেটা, সেটা কিন্তু ভয়ঙ্কর। যাদের একমাত্র মাইগ্রেনের পেন রয়েছে তারাই জানেন কি এটা কতটা মানে যন্ত্রণাদায়ক। এবং কি এরকমও পেশেন্ট রয়েছে যারা মানে অনেক দিন ধরে মাইগ্রেনে ভুগছেন, তারা লক্ষ্য করবেন কি মাইগ্রেনের পেনের সাথে বমিও হয়, গা গোলায়, মানে প্রজেক্টাইল ভমিটিং, মানে একদম বমি হবেই, এবং মাথাটা ইচ্ছে করবে কি কোনো গামছা দিয়ে বা কোনো দড়ি দিয়ে বেঁধে রাখতে, কি এত ব্যথা হয়। কিন্তু আমরা যে মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করছি, ঠিক আছে, কিন্তু সেটা তো একটা তার সিমটোমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, কি আমার ব্যথাটা হচ্ছে, ব্যথার ওষুধ দিয়ে দিলাম, ব্যথার ওষুধ খেয়ে আমার ব্যথাটা কম থাকলো। সেটা করে তো আমি রোগটাকে ছাড়াতে পারছি না। রোগটাকে সারাতে গেলে কিন্তু আয়ুর্বেদের হাত ধরতে হবে, কারণ আয়ুর্বেদই কিন্তু একমাত্র বলতে পারে কি মাইগ্রেনের মতো সমস্যাকে তারা ঠিক করতে পারে। এবং এই সমস্যাটা আমি দেখেছি অনেক পেশেন্টের ক্ষেত্রে, আমরা 4-6 মাস যে ট্রিটমেন্টটা দিই, তাদের ক্ষেত্রে কিন্তু রিমার্কেবল রেজাল্ট পেয়েছি মাইগ্রেনের পেশেন্টের ক্ষেত্রে। তাদের ভবিষ্যতে, আর আমরা এরকম অনেক পেশেন্ট পাই কারুর ক্ষেত্রে ফিরে আসে অন্যান্য রোগ, কিন্তু মাইগ্রেনের যারা ট্রিটমেন্ট করিয়েছেন এখনও পর্যন্ত, আমি লক্ষ্য করেছি তাদের মধ্যে আর ফিরে আসার প্রবণতাটা দেখা যায় না, কি রোগটা আবার ফিরে আসছে। কারণ আমাদের আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি আমরা সবসময় একটা থেরাপির কথা বলি, যেটাকে বলা হয় পঞ্চকর্ম থেরাপি। সেই পঞ্চকর্ম থেরাপির মধ্যে কিছু ট্রিটমেন্ট রয়েছে, যেমন শিরোধারা রয়েছে, শিরোলেপ রয়েছে, শিরোবস্তি রয়েছে, যেগুলো কিনা এই মাইগ্রেন রোগকে একদম সম্পূর্ণ ঠিক করতে সাহায্য করে। এবার শিরোধারা অনেক প্রকারের হয়, তক্রধারা হয়, তেল দিয়ে ধারা হয়, সেটা পেশেন্টের ওপর ডিপেন্ড করে পেশেন্ট কোন কোয়ালিটির বা কী ধরনের তার মাইগ্রেনটা রয়েছে। কারণ আয়ুর্বেদ সবসময় বলে বায়ু পিত্ত কফ, এই 3টে দোষের মধ্যে ত্রিদোষজ মাইগ্রেন হতে পারে, মানে অর্ধাভবেদক, দ্বিদোষজ হতে পারে অর্ধাভবেদক, আর সিঙ্গেললি একটা রোগের মানে একটা দোষের উপর ডিপেন্ড করে হয়। তো সেই জন্যে আমরা আগে দেখিনি কি তার মধ্যে বায়ু পিত্ত দুটোই প্রকোপিত, না বায়ু পিত্ত কফ 3টেই রয়েছে, না শুধু বায়ু, শুধু পিত্ত, শুধু কফ প্রকোপিত রয়েছে। সেইটা বুঝে আমরা যখন ট্রিটমেন্টটা মাইগ্রেনের দিই, তো আমরা সেটা দেখেছি কি মাইগ্রেনের পেন একদম ঠিক
হয়ে যায় এবং ভবিষ্যতে আর ফিরে আসে না। প্রচুর মানুষ মাইগ্রেনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের ফোন করেন, তবে আজকে কিন্তু আরো একবার আপনাদের জন্য আমরা আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনা তবে কাজের আলোচনা, যে মাইগ্রেন বা সাইনাস বা আপনার যে কোনো ধরনের মাথা যন্ত্রণা হোক, পেইন কিলার কিন্তু একদম নয়। তার জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আপনার বাড়ির কাছে কিন্তু চেম্বার অবশ্যই রয়েছে, সেই চেম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি কাকুরগাছি থেকে সুগন্ধা দত্ত বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে প্রচন্ড না ঘাড়ে ব্যথা হয়, মানে আমার কাজটা একটুখানি ঘাড় নিচু করে যেহেতু, সেই কারণে আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা হয়। ওটা আপনা আপনি কমে যায়, কিন্তু রেগুলারলি ওই ব্যথাটা আর কি হচ্ছে। আচ্ছা, বয়স কত এখন? 27। 27। আচ্ছা, ঘাড় নিচু করে যে কাজটা করছেন সেটা কি একটানা করেন নাকি মাঝে মাঝে হ্যাঁ একটু? হ্যাঁ, লং টাইম হয়ে যায়। তো সেটা হলে তো এই সমস্যাটা আরও ভবিষ্যতে বাড়বে আপনার, কারণ এটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, হয়তো আপনিও জানেন। তো ঘাড়ের কোনো মানে মানে কোনো উপায় নেই, কি করব, সেটার জন্যই আর কি আরো ফোনটা করা। ঘাড় নিচু করে কি লেখালেখির কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। সঙ্গে থাকো। হ্যাঁ, তো এই যে আমরা বলি কি কোমরের যে স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস হোক, সার্ভাইকাল স্পন্ডলাইটিস হোক, এগুলো যে মেন কারণটা তার, যদি আমরা অত্যধিক বসে কাজ করি তাহলে লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে। আবার যারা ঘাড় মানে নিচু করে কাজ করেন তাদের সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে। কিন্তু হলে আমরা কি করব, একটানা সেই কাজটা করা যাবে না। আপনি 15-20 মিনিট পর করবেন, তারপর একটু বিশ্রাম নেবেন, তারপরে আবার করবেন। একটা পেশেন্ট, মজার পেশেন্ট, এই কিছুদিন আগে মধ্যমগ্রামে দেখলাম। তো তাকে বলা হয়েছে কি আপনি একটু মাঝে মাঝে আধ ঘন্টা ছাড়া উঠে একটু হেঁটে আসবেন। বলছে ডাক্তারবাবু আমি যদি উঠে চলে যাই, আমি ক্যাশিয়ার, আমাকে তো মারবে। এমনি সরকারি জায়গায় সব চেঁচামেচি করে, তারপর আমি যদি বলি 10 মিনিট ঘুরে আসছি, ডাক্তারবাবু ঘুরতে বলেছে, তাহলে মারবে। সেটা আপনাদের দেখে নিতে হবে। তো আপনাকে আমি একটাই বলবো, যতটা সম্ভব বাঁচিয়ে কাজ করা যায় সেটা চেষ্টা করবেন। ঘাড়ের কিছু এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। আর তার পাশাপাশি কিছু মেডিসিন অবশ্যই নিতে হবে, কারণ এখন বয়সটা কম, 27 বললো মনে হয় না, 27 বছর বয়স। এই বয়সে যদি এই অবস্থা হয়, আস্তে আস্তে এটা যখন বাড়বে না, তখন দেখবেন দুটো হাতেও এই ব্যথাটা রেডিয়েট করছে, মাথা ঘুরছে, ঘাড় ঘোরাতে অসুবিধা হবে, অনেকগুলো কমপ্লেন একসাথে চলে আসবে তখন। এখন যদি মনে হয় কি এখন জাস্ট স্টার্টিং হয়েছে, তো একটু কাঁকুরগাছি থেকে মধ্যমগ্রাম চেম্বার বা শোভাবাজার চেম্বার, যেটা নিয়ারেস্ট মনে হবে, হেল্পলাইনে ফোন করে একটা ফাঁকা সময় দেখে আসুন, কয়েকটা রিপোর্ট করাবো, কয়েকটা মেডিসিন দেবো এবং থেরাপি লাগলে থেরাপি দেবো। আপনি দেখবেন এমনি ঠিক হয়ে যাবেন। আর সঙ্গে কিছু ব্যায়াম দেখিয়ে দেবো আমরা, সেগুলো করলে আপনারা এমনি ভালো থাকবেন। একদম। আর সবকিছুর জন্য যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, কারণ খুব জটিল কিন্তু নয় কোনো পদ্ধতি, কিন্তু আপনি জটিল করে ফেলছেন অবহেলা করে করে, সময় নষ্ট করে বা অন্য কোনো প্যাথিতে গিয়ে। আমরা সব প্যাথিকেই রেসপেক্ট করি, কিন্তু আপনার ট্রিটমেন্টটা কি সেই প্যাথিতে রয়েছে? সেই চিকিৎসক কি করতে পারছেন? মেডিসিনগুলো সঠিকভাবে কি আপনার উপরে কাজ করছে? এগুলো জেনে নেওয়ার কিন্তু আপনার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো? একদম কথা বলবেন, বলুন কোথা থেকে ফোন করছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার এই যে 2 সপ্তাহ ধরে মানে পায়ের, একটা পায়ের, বাঁ পায়ের, শুধু পায়ের পাতার উপরটা মানে কারেন্ট শর্ট করলে যেরকম ওরকম মনে হয়, ঝিনঝিন করে কেমন। বয়স কত? বুঝতে পারছি না। বয়স কত? আমার বয়স 49, 49। আচ্ছা, কোমরের কোনো সমস্যা আছে বা কোমরে আঘাত ফাঘাত কখনো লেগেছিল? না এখন তো নেই, অনেক আগে একবার হয়েছিল, তো আপনাদের ওষুধ খেয়ে মানে ঠিক আছে। অনেক বছর হয়ে- আমাদের দেখিয়েছেন এর আগে? হ্যাঁ ওই কোচবিহারে দেখাইছিলাম। কোচবিহারে। তো এখন কি শিলিগুড়িতে দেখাবো ভাবছো নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, এই যে এটা আর কি আমার অসুবিধা হচ্ছে কিসের থেকে, নার্ভের কিছু। হ্যাঁ, কোনো নার্ভের সমস্যা আছে তোমার, ঠিক আছে? হয়তো S1 রেডিকুলোপ্যাথি বা নিউরোপ্যাথি কিছু একটা রয়েছে, সেটা আমায় দেখে নিতে হবে। আমি 22 তারিখে থাকছি, হ্যাঁ শিলিগুড়িতে আমি থাকবো এবং স্যার থাকবেন, ডক্টর বি শর্মাও থাকবেন। হ্যাঁ, আচ্ছা আপনি একটু কোথায় কোথায় বসেন আপনারা? শিলিগুড়ি কলেজ পাড়া, আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ঠিক আছে? বাণী লাইব্রেরির ঠিক অপোজিটে হেল্পলাইন নাম্বারটা একটু লিখে নিন। ওকে দিদি ভাই, আপনি এবার টিভির সামনে চলে যান, টিভিতে শুনতে থাকুন। আর প্রত্যেকের জন্য বলে রাখবো, এই প্রশ্নটা যাদের রয়েছে, কোথায় বসেন ডাক্তারবাবু, অ্যাড্রেসটা একটু বলুন ডাক্তারবাবু, এটা বলার জন্য কিন্তু এই অনুষ্ঠান নয়, মানে এখান থেকে আমরা বলতে পারবো না। তার জন্য কিন্তু রয়েছে হেল্পলাইন নাম্বার 9830235527 বা 337, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে। যে উনি বললেন পায়ের পাতায় ব্যথা হচ্ছে,
উনি অনেক দিন আগে আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের পজিটিভ পয়েন্ট কি পেশেন্টরা ভালো হয়েছে। উনি কিন্তু কুচবিহারে চিকিৎসা করিয়েছিলেন, কুচবিহারে চিকিৎসা করিয়ে কোমরের সমস্যা থেকে এখন কিন্তু টোটালি ভালো রয়েছেন। উনি এবার কি চাইছেন কি আমার পায়ের যে সমস্যাটা হচ্ছে সেটাও আমি দেখাবো। তো এনবিপি এই জন্যেই কিন্তু দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার হচ্ছে, নতুন সেন্টার আমরা ওপেন করছি। যেমন আমরা রিসেন্ট সামনেই ডিব্রুগড় এবং গঙ্গারামপুর ওপেন করছি। আমাদের ডিব্রুগড়ের ডেট হচ্ছে 28 তারিখ, 28 জুলাই আমরা ডিব্রুগড়ে থাকছি। ডক্টর বি শর্মা আমাদের ডাইরেক্টর থাকবেন, তার সাথে আমি থাকবো। এবং গঙ্গারামপুর যে চেম্বারটা বহু দিনের রিকোয়েস্ট, বহু পেশেন্টের রিকোয়েস্ট, মালদায় আসতেন তারা এতদিন ধরে, গঙ্গারামপুর চেম্বার কিন্তু ওপেন হচ্ছে। গঙ্গারামপুর জুলাই, মিড অফ জুলাই ওপেন হবে। ডেটটা আমি পরে বলে দেবো, কয়েকটা প্রোগ্রাম পরে আপনারা ডেটটা জানতে পারবেন। কিন্তু গঙ্গারামপুরে যারা দেখাবেন, কারণ গঙ্গারামপুরে প্রচুর পেশেন্ট রয়েছেন, মালদাতেই গঙ্গারামপুর থেকে পেশেন্ট আসে 15-20 জনের মতো। তো তাদের রিকোয়েস্ট ছিল, অনেক বয়স্ক মানুষ, জার্নি অনেকে করতে পারেন না, 3-4 ঘন্টার জার্নি, বাসের জার্নি রয়েছে, ট্রেন তো অল্প অ্যাভেলেবেল না গঙ্গারামপুর মালদার মধ্যে। তো আপনারা কিন্তু এখন থেকে আমাদের গঙ্গারামপুরেও পাবেন। এবং ডিব্রুগড় চেম্বার, এতদিন আমাদের গুয়াহাটি আসামে একটাই চেম্বার ছিল, তারপরে আমরা শিলচরে চেম্বার ওপেন করলাম, এখন আমরা ওপেন করব হচ্ছে ডিব্রুগড় চেম্বার। তো আপনারা ভালো আছেন, আপনারা সুস্থ আছেন, আপনারা দেখিয়ে আমাদের কাছে স্যাটিসফাইড আছেন, তাই কিন্তু আপনারা আমাদের রিকোয়েস্ট করছেন এত জায়গায় চেম্বার করার জন্য। আর সেগুলো আমাদের যতটা সাধ্য মতো আমরা চেষ্টা করছি পৌঁছে যাওয়ার জন্যে। এনবিপি কিন্তু একটা টিম ওয়ার্ক, এর মধ্যে বহু ডাক্তারবাবুরা যুক্ত আছেন, আরও ডাক্তারবাবুরা ভবিষ্যতে যুক্ত হবেন। এবং এটা স্টাফেরাও বহু স্টাফ রয়েছে যারা কিন্তু সবাই মিলে কাজটা করে, কারণ একজনের পক্ষে এটা কখনোই সম্ভব নয়। আপনারা দেখেছেন আমাদের কত জায়গায় সেন্টার রয়েছে, তো বহু ডাক্তাররা অ্যাটাচ রয়েছেন। ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য স্যার রয়েছেন, আর দে রয়েছেন। তো এনাদের কাছে ট্রিটমেন্ট করে তারা মানুষরা কিন্তু ভালো থাকছে। তো সেই ভালো থাকার জন্যে আপনি যেহেতু ফোন করলেন শিলিগুড়ি থেকে, ভালো আছেন এবং আবার দেখাতে চান, কুচবিহারে দেখিয়েছিলেন আগে, এখন শিলিগুড়িতে দেখাবেন, আসুন আপনিও ভালো থাকবেন। একদম, একটার পর একটা নতুন চেম্বার কিন্তু আপনাদের জন্য শুরু হচ্ছে, আর তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি চন্দননগর থেকে বলছিলাম। চন্দননগর থেকে, অনেকদিন পর চন্দননগর থেকে ফোন পেলাম, বলুন কি প্রবলেম? আমার না কদিন আগে মাথাটা অপারেশন হয়েছিল, এবার এই কদিন হচ্ছে খুব মাথাটা দপ করতে জায়গা। কিসের অপারেশন হয়েছিল? একটা ছোট আঁচিল মতো হয়েছিল, ওটা আচ্ছা 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 আচ্ছা। আঁচিল কোথায় হয়েছিল? কোথায় আঁচিলটা কোথায় ছিল? মাথায়। মাথা কি চুলের মধ্যে না বাইরেতে? চুলের উপরে। চুলের উপরে। বড় ছিল না ছোট ছিল? আচ্ছা আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, এখন সমস্যা তোমার কি হচ্ছে? সরি, ফোনটাই কেটে গেল। হ্যাঁ, তো আমি কারণ কি কোনখানটা আঁচিলটা হয়েছিল জানার দরকার ছিল। মাথাটা এখন দপদপ করছে, হ্যাঁ ব্যথা হচ্ছে, তো ওই জায়গাটায় ব্যথা হচ্ছে না পুরো মাথাটায় ব্যথা হচ্ছে সেটা আমার জানার দরকার ছিল। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল, একটু চেষ্টা করতে থাকো, নিশ্চয়ই আবার ফোন পাবে, আমি জিজ্ঞেস করে নেবো। তবুও আমি বলে দিচ্ছি, মাথা দপদপ অনেক কারণে হতে পারে। ওই আমরা মাইগ্রেন নিয়ে আলোচনা করলাম, মাইগ্রেন থাকলে হতে পারে। যদি তোমার ওই যে জায়গাটা অপারেশন হয়েছিল, মাইনর অপারেশন যেটা বললে, আঁচিলটা এমন কিছু না, কটারাইজেশনের মাধ্যমে করা হয়, যেটা আয়ুর্বেদেও রয়েছে, আমরা অগ্নিকর্ম করি, তো আয়ুর্বেদের মাধ্যমেও কিন্তু এই ধরনের আঁচিলের ট্রিটমেন্ট করি। তোমাকে আমি একটা কথা বলবো, চন্দননগর থেকে ফোন করছো, বেলুরটা কিন্তু তোমার কাছে, যদি ফোন পেয়ে যাও এখন তো খুব ভালো, আমি জানতে পারবো, কারণ তোমার কেসটা আমি বুঝতেই পারলাম না যে কি কারণে হচ্ছে। একটু যোগাযোগ করতে থাকো, অবশ্যই ভালো থাকবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য আরেকবার বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে, 9830235527 বা 37। তার পাশাপাশি আপনাদের বলবো, চেম্বার কিন্তু বহু জায়গায় রয়েছে। ডাক্তারবাবু যেরকম বললেন যে প্রচুর জন ডক্টর যেরকম রয়েছে, কিন্তু তার তুলনায় চেম্বারের সংখ্যা কিন্তু অনেক বেশি। প্রত্যেকটি চেম্বারে কিন্তু প্রত্যেক মাসে সময় দেওয়ার চেষ্টা করছেন ডাক্তারবাবুরা, এবং তার মধ্যেই সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কলকাতা এবং হাওড়ার বহু চেম্বারে পেয়ে যাচ্ছেন। যেমন প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন সোমবার করে মধ্যমগ্রাম চেম্বারে, মঙ্গলবার করে শিবপুর, হাওড়া শিবপুরে আপনারা পাচ্ছেন, বুধবার আপনারা বালটিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার করে আপনারা কিন্তু বেলুর চেম্বারে পাচ্ছেন, আপনারা
শনিবার করে খিদিরপুরে পাচ্ছেন এবং রবিবার করে কিন্তু আপনারা ল্যান্সডাউনে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার করে, ল্যান্সডাউনে পাচ্ছেন মঙ্গলবার এবং বেলুড়ে কিন্তু আপনারা পাচ্ছেন সোমবার করে। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু বৃহস্পতিবার করে ল্যান্সডাউন চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। এছাড়া বলবো কলকাতা এবং হাওড়ার বাইরে সমস্ত জেলায় বড় শহরগুলোতে কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপির চিকিৎসকেরা। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই চেম্বারগুলোতে কিন্তু পাচ্ছেন। এই ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। দিল্লির চেম্বারে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু থাকছেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরা, মানে থাকছেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকছেন ডক্টর এই হালদার। একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন দিল্লির জন্য। তার পাশাপাশি বলবো যে নর্থ বেঙ্গলে কিন্তু অবশ্যই ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি এই চেম্বারগুলোতে পাচ্ছেন। পাশাপাশি ডাক্তারবাবু কিন্তু বললেন নতুন চেম্বার আসামের ডিব্রুগড়, 28শে জুলাই কিন্তু এখানে চেম্বার রয়েছে। এছাড়া গঙ্গারামপুর, সেটাও কিন্তু জুলাই মাসেই আপনারা চেম্বার পেয়ে যাবেন। গঙ্গারামপুরেও যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। পাশাপাশি বাংলাদেশ প্রত্যেক মাসে চেম্বার থাকছে, প্রত্যেক মাসের শেষের দিকে চেম্বার থাকছে। এই মাসে 28 এবং 29 তারিখ আপনাদের জন্য বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে। আর এছাড়া পরিকল্পনা আরো প্রচুর রয়েছে। অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা ধীরে ধীরে সবটাই জানান দেবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি চলনাগতে বসলাম, লাইনটা কেটে গেল। হ্যাঁ, ও ফোন করেছে আরেকবার, চন্দন। হ্যাঁ বলুন। আমি বলছি যে বললাম না অপারেশনে যে এখনো সেলাইটা কাটিনি, জানো তো আমার মাথার উপর এত দপদপ করছে, মানে চিনচিন করছে আর কি। সেলাই মানে কটা সেলাই পড়েছে আবার? 3টাই সেলাই পড়েছে কি কোথায় করেছো অপারেশনটা? মাথায়। না কোনো নার্সিং হোমে করেছো না বাড়িতে করেছো? হসপিটালে। হসপিটালে, আচ্ছা। ডাক্তাররা ওষুধ দিয়েছেন তো নিশ্চয়ই? ওষুধ খাওয়া হয়েছে, ওষুধ শেষ হয়ে গেছে, মানে সেলাই কাটিনি এখনো। কবে ডেকেছে? 12-13 দিন হয়ে গেছে সেলাইটা। Next দপদপ করছে, বাড়িতে মলম দিচ্ছি তাও চিনচিন করছে একটু। আচ্ছা, নেক্সট কবে ডেকেছেন আবার ওনারা? ওনারা এই নেক্সট সোমবার ডেকেছে, মানে সেলাই কাটার জন্য। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকো, আমি বলছি কি থেকে হচ্ছে। তো ওনার যে অপারেশনটা হয়েছিল, 3টে সেলাই রয়েছে, তো সেখান থেকেই মেনলি ওর দপদপ ব্যাপারটা রয়েছে, অন্য কোনো রোগ নয়। ওনাকে ওষুধ দেওয়া রয়েছে নিশ্চয়ই, ডাক্তারবাবু করেছেন, অ্যান্টিবায়োটিক দেবেনই অবশ্যই, তার সাথে ব্যথার ওষুধও দেবে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। যে ডেটে ডেকেছেন ওই ডেটে একটু যোগাযোগ করুন ডাক্তারবাবুর সাথে, দেখবেন অবশ্যই এই দপদপানি বা ব্যথাটা সেলাই কাটার পরে আস্তে আস্তে চলে যাবে। মানে যদি আপনি পরেও স্যাটিসফাই না হন যে আপনাকে ডাক্তারবাবু দেখলেন সেলাই কাটা হয়ে গেল কিন্তু তারপরেও কিছু প্রবলেম হচ্ছে, তাহলে তুমি বলছি তোমার বয়সটা অনেকটাই কম, তাহলে কিন্তু তুমি অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে পারো। আলোচনায় ছিলাম আজকে আমরা স্কিনের প্রবলেম সোরাইসিস নিয়ে বোধহয় আমরা কথা বলছিলাম। যে জায়গাটায় আমি সোরিয়াসিস নিয়ে বলতে বলতে থামলাম, তো মেনলি এটা কিন্তু আমাদের দেখতে খারাপ লাগার, আর প্রচণ্ড চুলকায়। আর একটা মানুষকে যখন দেখতে খারাপ লাগবে, প্রেজেন্টেবল মানে উনি হবেন না, তখন ওনারই মনের মধ্যে একটা ইনফেরিটি কমপ্লেক্স, নিজেকে সরিয়ে রাখা, নিজেকে একা রাখা, এইগুলো চলে আসবে। এইগুলো কিন্তু ওই রোগটাকে বৃদ্ধি করবে আরও। তো সেই জন্য বলছি, যারা সোরিয়াসিস রোগে ভুগছেন, সোরিয়াসিসের মতো স্কিন ডিজিজে ভুগছেন, তারা কিন্তু নিজের মনটাকে ফ্রি রাখবেন, চেষ্টা করবেন নিজের মনের মধ্যে আনন্দটাকে রাখার। এবং সোরিয়াসিসের যে স্কিন ডিজিজটা, এটা কিন্তু আমি বলছি আয়ুর্বেদ ছাড়া কোথায় ভালো হওয়া সম্ভব নয়। একমাত্র আয়ুর্বেদই পারে কি সোরিয়াসিসের মতো রোগকে ঠিক করতে। অন্যপ্যাথিতে আপনি ট্রিটমেন্টে যাবেন, হ্যাঁ মলম লাগাবেন, ওষুধ খাবেন, কিছুদিন ঠিক থাকবে, আবার নেক্সট টাইম হবে। যেরকম ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আমরা যতদিন ব্যথা যন্ত্রণার ওষুধ খাবো ঠিক থাকবে, তারপরে আবার বেড়ে যাবে। তো যারা সোরিয়াসিসে ভুগছেন, সিরিয়াসলি আমি বলছি আয়ুর্বেদের সাথে যোগাযোগ করুন। একমাত্র কিন্তু আপনাদের পরিত্রাতা হয়ে দাঁড়াবে কিন্তু এই আয়ুর্বেদ, আর আপনারা সম্পূর্ণ সুস্থ হবেন। সারা জীবন কিন্তু এই ওষুধ খেতে লাগে না। আমরা প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলি, আপনারা কখনোই ভাববেন না কি লাইফ টাইম ওষুধ খেতে হবে। একটা নির্দিষ্ট সময় খাবেন, কেউ 4 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর। সেটা রোগের উপরে এবং সিভিয়ারিটির উপরে ডিপেন্ড করে। সেটা আমরা দেখলে তারপর বলে দিতে পারি যে কতদিন ওষুধটা খেতে লাগবে। যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন আপনারা। একদম, যে কোনো রোগের সাথে অন্য কোনো মানুষের সমবেদনা আসে, কিন্তু সোরাইসিস এমন একটা সমস্যা যেখানে এই রোগের সাথে অন্য মানুষের একটা ঘৃণা আসে, যেটা ভীষণই অনুচিত, অন্যায় একটি বিষয়, কিন্তু তাও এটা কোথাও না কোথাও থেকে যেন একটা তৈরি হয়ে যায়। আমরা অবশ্যই এই রোগ নিয়ে আবারও আলোচনায় ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। আমি ঠাকুরপুর থেকে বলছি, সুনীল সরকার। বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে প্রচন্ড হারে মানে
শরীর ঘেমে যাচ্ছে সারাক্ষণ। এটা কতদিন হচ্ছে? এটা ডাক্তার হচ্ছে এই মাস 2 হলো, প্রচন্ড ঘাম হচ্ছে। বয়স কত? গাতে কিছু গায়ে দিলে একদম ভিজে যাচ্ছে। বুঝতে পেরেছি। বয়স কত? আপনার বয়স বয়সটা কত? বলুন। বয়স আমার 52। 52। কোলেস্টেরলের কোনো সমস্যা আছে? লিপিড প্রোফাইল টেস্ট করিয়েছিলেন এর মধ্যে? আমার কোলেস্ট্রল সুগার কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো দিক থেকে। লাস্ট কবে রিপোর্ট করিয়েছেন কোলেস্টেরলের? না, কোনো রিপোর্ট করাইনি, ডাক্তার কিছু বলেনি, করাইনি। আচ্ছা কিন্তু ঘামটা হচ্ছে হঠাৎ। আচ্ছা ঠিক আছে। আপনার অন্য কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খান প্রেশার, সুগার বা থাইরয়েডের? আমি এমনি একটু টুকটাক হোমিওপ্যাথি ওষুধ খাই, কোনো ওষুধ খাই না। হোমিওপ্যাথি কিসের জন্য খান ওষুধটা? হোমিওপ্যাথি খাই একটু, ওই আমার সামান্য মানে কোমরের প্রবলেম আছে বলে একটু খাই ওষুধটা। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে ঘামের বিষয়টা বলছেন, অনেকে ছোটবেলা থেকে এটা অনেক থাকে, হাত ঘেমে যাচ্ছে, পা ঘেমে যাচ্ছে, অনেকে এসে বলে ডাক্তার মোজা একদম ভিজে যায়। তো এই যে হাত পা ঘামার ব্যাপারটা বা শরীরে ঘামার ব্যাপারটা, এটাও যেমন আমি বারবারই বলি, একটা রোগ কিন্তু অনেকগুলো কারণ থেকে হতে পারে। তো আপনার যে সমস্যাটা, প্রথমে আপনি একটা লিপিড প্রোফাইল টেস্ট করান। লিপিড প্রোফাইল, ব্লাড ফর লিপিড প্রোফাইল। যাদের ক্ষেত্রে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাদের ক্ষেত্রে ঘামটা বেশি হয়। আর খেয়াল রাখবেন যে ঘামটা হচ্ছে সেটা কি খাওয়ার সময় বেড়ে যাচ্ছে, মানে দুপুরবেলা যখন খেতে বসছেন বা রাত্রিবেলা খেতে যাচ্ছেন তখন কি বেশি ঘাম হচ্ছে, এইটাও কিন্তু লক্ষ্য রাখবেন। আর তার পাশাপাশি আর একটা রিপোর্ট লাগবে আপনার, আর সঙ্গে প্রেশারটা একবার দেখিয়ে নিন। ম্যানুয়ালি দেখাবেন, যেগুলো অটোমেটিক যে প্রেশারের মেশিন ইলেকট্রনিক, ওতে দেখাবেন না, যেগুলো কানে দিয়ে দেখে ওই মেশিনে আপনি কারুর কাছ থেকে, ভালো লোকের কাছ থেকে প্রেশারটা দেখিয়ে নিন। দেখিয়ে দেখুন প্রেশারটা ঠিক আছে কিনা, আর তার সাথে আপনার কোলেস্টেরল লেভেল বা ট্রাইগ্লিসারাইড বা এলডিএল এগুলো ঠিক আছে কিনা। তারপরে যদি দেখেন কোনো সমস্যা পাচ্ছেন, একবার যোগাযোগ করুন। আর এই দুটো ঠিক থেকেও যদি এই ঘামটা থাকে, তাহলে আমি বলবো একবার আমাদের সাথে যোগাযোগ করুন। ঠাকুরপুকুর থেকে ফোন করেছিলেন, আমাদের খিদিরপুরে চেম্বার রয়েছে, প্রত্যেক শনিবার আমরা খিদিরপুর চেম্বারে থাকি। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে বলছি, কেউ আসুন না আসুন, কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, ফোন করে জিজ্ঞেস করবেন এই সমস্যা হচ্ছে, এর কি চিকিৎসা রয়েছে। কারণ আমরা তো সবসময় কথা বলতে পারি না, যারা এই ফোনটা ধরে তারা কিন্তু ওয়েল ট্রেন্ড, তারা মেডিকেলের সাথেই যুক্ত, তারা আপনাদের অ্যাডভাইসটা অন্তত দিতে পারবে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই ভালো থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে, বয়স কত? বয়স হচ্ছে 32 বছর। প্রবলেম হচ্ছে খাওয়ার পরে মানে পেট ব্যথা করছে। খাওয়ার পর পেট ব্যথা করছে। আচ্ছা, খালি পেটে পেট ব্যথা করে না শুধু খেলেই পেট ব্যথা করে? না, খাওয়ার পরেই ব্যথাটা হচ্ছে। কোন সময়, সারাদিনে যখনই খাচ্ছেন তখনই ব্যথা হচ্ছে না দুপুরে আর রাত্রিরে? দুপুরবেলা আর রাত্রেবেলা। গ্যাস অম্বলের সমস্যা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? না। বয়স কত বললেন এখন? 32 বছর। 32? 32। হ্যাঁ। আচ্ছা, খাওয়া দাওয়া ঠিক সময় মতো করেন? না, খাওয়া ঠিক সময় মতো হয় না। তেল ঝাল মশলা খান বেশি? এরকম বাড়ির রান্না নরমালি। আপনাকে আমি কয়েকটা অ্যাডভাইস দেবো, কয়েকটা পরামর্শ দেবো, আপনি একটু টিভিতে শুনুন যে আমি কি বলছি, কি থেকে হচ্ছে বা রোগটা কি আমি আপনাকে বলে দিচ্ছি। শুধু উনি না, কারণ পেটের এই সমস্যা অনেকেরই রয়েছে। একদম। হ্যাঁ। তো আমাদের আয়ুর্বেদ মতে দু ধরনের শুল রয়েছে। শুল মানে ব্যথা, শুল অনেকেই জানেন, শুল মানে হচ্ছে ব্যথা। আমাদের পেটের দু ধরনের শুল রয়েছে, মানে দু ধরনের ব্যথা রয়েছে, একটা পরিণাম শুল, একটা অন্নদ্রব্য শুল। যেটা আমরা মডার্নে হাকচারি আমরা পাই, এন্ডোস্কোপি করলে পাই ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, এই ধরনের অনেক প্রবলেম পাই, অ্যান্টাল গ্যাস্ট্রাইটিস, তো ডিএডিনাল আলসার, তো এগুলো আমরা অনেক পাই। কিন্তু আয়ুর্বেদে কি বলছে সেটা আমরা কিন্তু কেউ জানি না। একটা হচ্ছে পরিণাম শুল, আর একটা হচ্ছে অন্নদ্রব্য শুল। পরিণাম শুল মানে কি, যাদের ক্ষেত্রে খালি পেটে ব্যথাটা হয় সেই রোগটা হচ্ছে পরিণাম শুল, আর যাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার পরে ব্যথাটা হয় সেটাকে বলা হয় অন্নদ্রব্য শুল। অন্ন থেকেই বুঝতে পারছেন, অন্নদ্রব্য শুল মানে খাওয়ার পরে এই ব্যথাটা হচ্ছে। এটা যে কোনো ধরনের আলসার আপনার পেটের মধ্যে রয়েছে, যেখান থেকে হচ্ছে, আপনি খাওয়াটা টাইমলি করবেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার একদম টাইমলি, 1 ঘন্টা ছাড়া ছাড়া কিছু খাবেন। 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, 1 গাল ছোলা হলো, কিছু না কিছু খাবেন 1 ঘন্টা ছাড়া, যেটা আপনার ভালো লাগে।
আর একটা কথা, তেল ঝাল মশলা এগুলো একদম কম খাবেন, যতটা পড়বেন বাড়ির খাবার, আপনি বললেন বাড়িতেই খাবার খান, বাড়ির খাবার খাবেন। আর তার সাথে কোনো গরম খাবার খাবেন না, গরম চা, গরম দুধ, গরম ভাত, গরম ডাল সবসময় জুড়িয়ে খাবেন। কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা খাবেন না, এগুলো একটু বাদ দিন। আর আদাটাকে আপনার খাবার থেকে একটু বাদ রাখবেন, আদা মানে যেগুলোর মধ্যে ঝাঁঝ বেশি সেগুলো একটু বাইরে রাখবেন। আর লঙ্কাটা, কাঁচা লঙ্কা এগুলোকে বাইরে রাখবেন। দেখুন এগুলো করে যদি আপনার উপকার হয়ে যায় তো খুব ভালো। আর এগুলো যদি কন্ট্রোল করার পরও দেখছেন আর হচ্ছে না, ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই আয়ুর্বেদে বা আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অবশ্যই এর ট্রিটমেন্ট রয়েছে, আপনিও ভালো থাকবেন। একদম। পেটের সমস্যা একটা বড় সমস্যা, কারণ আমার মনে হয় যে এমন কোনো মানুষ নেই বর্তমানে যার একটু একটু পেটের সমস্যা হয় না। একটু একটু থেকে কিন্তু আবার অনেকটা পর্যন্ত পেটের সমস্যা আপনার গড়িয়ে যাচ্ছে, কারণ সব থেকে বেশি আপনি অবহেলা করেন আপনার পেটের সমস্যাকে, কারণ আপনি ভাবেন আপনিই চিকিৎসক, আপনি পারবেন আপনার পেটের সমস্যাকে ঠিক করে ফেলতে। আর এই ভুল ধারণা থেকে কিন্তু সমস্যা তিল থেকে তালে পরিণত হচ্ছে। তাই বলবো যে পেটের সমস্যা যাদের রয়েছে, এনবিপিতে সব রোগের ট্রিটমেন্ট তো নিশ্চয়ই রয়েছে। পেটের সমস্যায় মনে হয় যে ট্রিটমেন্টটা রয়েছে সেটা আপনি পৃথিবীর কোনো প্যাথিতেই পাবেন না। এত ভালো কিছু পদ্ধতি কিন্তু রয়েছে এনবিপিতে, সে কারণে পেটের সমস্যাকে একদম কিন্তু উদাসভাবে নেবেন না, এটাকে কিন্তু সিরিয়াসলি নিন এবং যোগাযোগ করুন। তবে আমরা স্কিনের সমস্যা নিয়ে আজকে কথা বলছিলাম, সোরাইসিস নিয়ে, এবং সোরাইসিস আর কি শুনবো ডাক্তারবাবু, মানে অনেক কিছু তো শোনার আছে, আর কোন দিকটা শুনবো এবারে? সোরিয়াসিসের আমি যেখানটা বলছি মেনলি হচ্ছে কি কি কারণে হতে পারে সেটা বললাম, এবং সোরিয়াসিস হলে একটা মানুষের মধ্যে কিরকম প্রবণতা হতে পারে, তার মেন্টাল ডিপ্রেশনটা কত কীরকম জায়গায় যেতে পারে সেটা বললাম। এবার আমি ট্রিটমেন্টের জায়গায় আসি। আপনারা যে ট্রিটমেন্টটা করছেন, আপনি তো এই প্রথম সোরিয়াসিস রোগ ধরা পড়েছে তা নয়, আপনারা যারা আমাদের কাছে আসেন প্রায় 2 বছর, 10 বছর, 5 বছর, মানে অনেকটা লং টার্ম পরে আমাদের কাছে আসেন। আমি দেখিনি কোনো নিউ সোরিয়াসিস পেশেন্ট আমাদের কাছে এসছে কি ডাক্তার আমার সোরিয়াসিস হয়েছে বা আমার এই স্কিন ডিজিজটা হয়েছে নতুন, আমি একটু আপনাকে দেখাবো। কারণ রোগটা কিন্তু অল্প থেকেই শুরু হয়, প্রথমেই সারা গায়ে হয়ে যায় না, প্রথমেই গোটা গা হাত পায়ে হয়ে যায় না, অল্প অল্প করে জিনিসটা বাড়তে থাকে। আর সোরিয়াসিস মেনলি কয়েকটা ধরনের রয়েছে। একটা স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, যেটা কিনা শুধুমাত্র মাথার খুলিতে হয়, মানে মাথাতে হয়। আর 2 নম্বর প্লেক্স সোরিয়াসিস রয়েছে। প্লেক্স সোরিয়াসিসটা মেনলি হয় হচ্ছে কনুইতে এবং হাঁটুতে, হাঁটুর ওপরটায় এবং কনুইতে। হোল বডি সোরিয়াসিস জানেন সারা গায়ে আছে। আর এক ধরনের সোরিয়াসিস হয়, দেখবেন অনেকে বলে ডাক্তারবাবু আমার হাত ফাটছে, পা ফাটছে, পাটা চুলকাচ্ছে, কীরকম একটা হচ্ছে, ওগুলো হচ্ছে প্ল্যান্টার সোরিয়াসিস, যেটাকে শুধুমাত্র হাতের তালুতে বা পায়ের তালুতে পাওয়া যাবে। তো এই ধরনের কয়েকটা সোরিয়াসিস আমরা পাই। কিন্তু সোরিয়াসিসকে যদি আপনারা গোড়া থেকে ঠিক করতে চান, আমি জোর গলায় বলছি আয়ুর্বেদ ছাড়া এর কোনো রাস্তা নেই। কারণ এই যে সোরিয়াসিস রোগটা হচ্ছে কী থেকে হচ্ছে, মেনলি কফ দোষটা এবং রজতম, যে আমাদের আমাদের 3টে মানসিক গুণ রয়েছে, সত্য, রজ, তম। মানসিক দোষের মধ্যে সত্যকে ধরা হয় না, রজ এবং তমকে ধরা হয়। এই যে আমরা কফ দোষ, রক্ত দোষ এবং রজতম ট্রিটমেন্টটা, এটা কিন্তু কোনো প্যাথিতে নেই, কোনো প্যাথি জানেও না। কারণ প্রত্যেকের প্যাথি আলাদা আলাদা প্যাথি, তাদের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা। আমাদের শরীরে ফিজিওলজিটা এক, মানে একটা ডাক্তারবাবু যদি অ্যালোপ্যাথি ডাক্তারবাবু হন, হোমিওপ্যাথি ডাক্তার বা আয়ুর্বেদিক বা অন্যান্য ডাক্তারবাবু, তারা কিন্তু রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। প্রত্যেকের ওয়ে অফ ট্রিটমেন্টটা কিন্তু আলাদা, ওষুধটা কিন্তু আলাদা। তো আপনাদের আমি বলবো যারা এই ধরনের সোরিয়াসিস রোগে ভুগছেন, এই যে রজতম ট্রিটমেন্ট যেটা মানসিক দোষ, এটা কোথাও হয় না। আপনি গেলেন একটা জায়গায়, সেখানে কিছু মলম দিল, ট্যাবলেট দিল, কি যতদিন লাগালেন ঠিক থাকলো। কিন্তু আয়ুর্বেদে এই যে পঞ্চকর্ম ট্রিটমেন্টটা, যেখানে বমন বলে একটা চিকিৎসা রয়েছে, সেটা কফ দোষটা যেটা বেড়ে যায় সোরিয়াসিস রোগে, সেটাকে কিন্তু কমানোর জন্য। এই বমন এই পৃথিবীতে আর আয়ুর্বেদ ছাড়া কোথাও হয় না। আর বমনটা করলে তবেই কফটা কিন্তু নর্মালাইজ হবে, তখনই কিন্তু সোরিয়াসিস রোগটা গোড়া থেকে ঠিক হবে। ওই যতদিন আমি মলমটা লাগাচ্ছি বা ওষুধটা খাচ্ছি সেরকম কোনো ব্যাপার না। তার সাথে রক্তটা যে ভিসিয়েটেড হয়ে যাচ্ছে, রক্তটাকে পিউরিফাই করার রাস্তা কোথায়? কোথাও নেই। আয়ুর্বেদের মধ্যে রয়েছে মঞ্জিষ্ঠা আছে, খদির রয়েছে, চন্দন রয়েছে, লোদ রয়েছে। এই যে হার্বসগুলো, এইগুলো কিন্তু ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। তো এই যে ব্লাড পিউরিফাই হলো, কফ নর্মাল হলো এবং রজতম ট্রিটমেন্ট হলো, এই টোটাল প্যাকেজটা দিয়ে তবেই সোরিয়াসিসকে আমরা গোড়া থেকে ঠিক করতে পারছি। এবং পারছি না, আমরা দেখিয়ে দিয়েছি। এরকম বহু পেশেন্ট রয়েছে যারা কিন্তু সোরিয়াসিস রোগে ভুগছিলেন, দীর্ঘদিন ধরে বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন, এখন কিন্তু তারা সম্পূর্ণ রোগ থেকে মুক্ত এবং গুড লাইফস্টাইল লিড করছেন এবং তারা প্রত্যেকেই খুশি রয়েছেন। একদম। ডাক্তারবাবু নিজে একজন আয়ুর্বেদ চিকিৎসক বলে আয়ুর্বেদের প্রশংসা করছেন তা কিন্তু নয়, এটা কিন্তু প্রমাণিত সত্য যে আয়ুর্বেদই কিন্তু এই রোগগুলোকে সারাতে পারে একেবারে গোড়া থেকে, উৎস থেকে। আর সে কারণে এতটা জোরের সাথে উনি কিন্তু বলতে পারছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম?
আমার এই কোমর আর হাঁটু খুব যন্ত্রণা আছে, ব্যথা হচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম, এবারে ওষুধও খেয়েছি। ডাক্তার বলছিলেন যে বাতের ব্যথা। কি বলছিলেন? তারপরে বাতের ব্যথা বলছে। বাতের ব্যথা বলছেন? আচ্ছা, মিদনাপুরের কোথা থেকে বলছেন? আমি এই নান্নাপুর কলকাতা থেকে বলছি। কোথা থেকে বলছেন? নান্নাপুরের বটতলা থেকে বলছি। বটতলা, আচ্ছা। আর ও কোমর আর হাঁটু ব্যথা ছাড়া আর অন্য কোনো জায়গায় ব্যথা রয়েছে? না না, আর কোনো জায়গায় ব্যথা না, এগুলোই ব্যথা। এক্সরে বা এমআরআই কিছু হয়েছে? না তো, আচ্ছা, শুধুমাত্র ডাক্তাররা ওষুধ দিয়েছিলেন তাই তো? ওষুধ দিয়েছিলেন দিয়ে বলছিলেন তো যে ওটা বাতের ব্যথা। তারপর আমি বলছি আপনাদের ওই আয়ুর্বেদিক হচ্ছে কিছু ব্যবস্থা আছে নাকি দেখি। আয়ুর্বেদে একদম এর ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু ব্যথা থেকে মুক্তি পাবেন। আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি। তো ব্যথার ফোন আমরা রেগুলারই পাই, 2-4 জন করে ব্যথা নিয়ে আমাদের ফোন করেন। ব্যথা মেনলি কি আমি বলবো, লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথা, সার্ভাইকাল ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথা সারা শরীরেই আমাদের হতে পারে। আমরা মাঝে মাঝে একটা রোগের নাম শুনেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ছোটো যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো ব্যথা, ফ্রোজেন শোল্ডার, ঘাড়ে ব্যথা। তো আপনি যে ব্যথা নিয়ে মেনলি ভুগছেন, একটা হাঁটু একটা কোমর, দুটোতেই আপনার প্রবলেম রয়েছে। এবং তার সাথে সাথে একটা জিনিস দেখতে হবে কি, আপনার বয়সটাও হয়েছে। বয়সের সাথে সাথে কিন্তু ব্যথাজনিত বাতজনিত রোগ বাড়তে থাকে। আপনি যোগাযোগ করুন, কারণ অন্যান্য যে প্যাথি রয়েছে সেখানে কিন্তু পেন কিলার আর স্টেরয়েড ছাড়া কোনো রাস্তা নেই। ও 2-1 দিন খাবেন, ব্যথা ঠিক থাকবে, আবার 4 নম্বর দিনে গিয়ে যেই কে সেই হয়ে যাবে। আয়ুর্বেদের মধ্যে উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড কিন্তু একটা মানুষকে ব্যথা থেকে মুক্তি দেওয়া যায়। কারণ আয়ুর্বেদই পারে হার্বাল ট্রিটমেন্টের মাধ্যমে এবং কিছু মেটালিক মেডিসিন রয়েছে সেগুলোর মাধ্যমে এই ব্যথা রোগকে ঠিক করতে। তো আপনি একটু যোগাযোগ করে নিন। মিদনাপুর থেকে বলছিলেন, আমাদের অনেকগুলো মিদনাপুরে চেম্বার রয়েছে, পূর্ব এবং পশ্চিম মিলিয়ে। খড়গপুরে রয়েছে, মেছেদায় রয়েছে, হেড়িয়া আছে, হলদিয়া রয়েছে। তো একটু যোগাযোগ করে নিন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে। অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে দেখুন নিচে, দুটো হেল্পলাইন, একটা লাস্টে 27 রয়েছে, একটা 37 রয়েছে। যে কোনো একটা নাম্বার লিখে নিয়ে একটু যোগাযোগ করে নিন, ওরা আপনাদের গাইড করে দেবে। একদম। অন্যান্য সমস্যার মতন অস্থির সমস্যা নিয়েও কিন্তু প্রত্যেকদিন ডাক্তারবাবু যেমন বললেন প্রচুর ফোন আসে। প্রচুর ফোন আসার একটা কারণ রয়েছে, প্রচুর মানুষ কিন্তু জেনে গেছেন যে অস্থির সমস্যার ট্রিটমেন্টটা সব থেকে ভালো কিন্তু পাওয়া যায় এনবিপিতে। আর সে কারণে যখন দেখছেন কমছে না, তখন কিন্তু ফোন করতে হবেই আপনাকে এনবিপির চিকিৎসকদের। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? নমস্কার, মধ্যমগ্রাম থেকে বলছিলাম। মধ্যমগ্রাম থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে পায়ে একখানা সাইনবোর্ড পড়ে গিয়েছিল, তো আচ্ছা। জায়গাটা না অনেকটা ক্ষত হয়ে আছে, এবার অনেকদিন ধরেই হয়েছে তো সারছে না। কি হয়ে আছে জায়গাটা? ক্ষত হয়ে গেছে? ক্ষত হয়ে আছে মানে অনেকটা গর্ত হয়ে আছে। তো কোনো ডাক্তারবাবুকে দেখাননি? হ্যাঁ দেখিয়েছি, ড্রেসিংও করিয়েছি, কি কিন্তু কর- জায়গাটা অনেকদিন ধরে হয়েছে, মানে ড্রেসিং কমছে করিয়েছি। না, ব্যথাটা কমছে না আমার। পায়ের কোনখানে পড়েছিল? পায়ের ঠিক মানে কড়ি আঙুলের মাঝখানটায় পড়লো। ওই আঙুলের মাঝখানে। আচ্ছা, এক্সরে করিয়েছিলেন? এক্সরে তো করাইনি। বাহ, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে সাইনবোর্ডটা পড়ে গেছে, কোড়ে আঙুল মানে হচ্ছে আমাদের সব থেকে ছোটো হাড়, আমরা বলি আমাদের কানে রয়েছে মেলিয়াস ইনকাসাস স্টেপিস। তারপরে যেমন আঙুল, তার আয়তনটাও যেরকম, তার হাড়গুলোও সেরকম ছোটো ছোটো হবে। তো অল্প আঘাত লাগলে সেখানে ব্যথাটা হতে পারে। আপনি যতই ড্রেসিং করান, ক্ষতটা ঠিক করতে চান, ভেতরে যদি ভাঙা থাকে ব্যথাটা যাবে কি করে? ব্যথা তো থাকবেই। যদি হেয়ার লাইন ফ্র্যাকচারও থাকে, ওটাকে সাপোর্ট দিতে হবে। তো এক্সরেটা করানো খুব দরকার ছিল আপনার। কি এক্সরেতে দেখলে ভালো হতো কি জায়গাটা ভেঙেছে কি ভাঙেনি। প্রথম কথা হলো এইটা। আর দ্বিতীয় কথা, এতদিন ধরে ড্রেসিং করছেন, 2 সপ্তাহ হয়ে গেছে, ক্ষত কেন সারবে না? ক্ষত তো 2-3 দিন 4 দিন বা খুব বেশি হলে এক সপ্তাহ লাগে সারতে। তো সেটা যখন সারছে না মানে সেখানে হিলিং প্রসেসটা হচ্ছে না, সেখানে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক নেই। তো ভালোভাবে সেটা ড্রেসিং করতে হবে, তার জন্য মেডিসিন রয়েছে, মেডিসিন খেতে হবে। মধ্যমগ্রাম থেকে ফোন করেছিলেন, আমাদের মধ্যমগ্রাম বললো তো, মধ্যমগ্রামে আমাদের হেড অফিস রয়েছে এনবিপির। আপনি একটু প্লিজ কাইন্ডলি আপনি একটু দেখা করুন, কারণ জিনিসটা দেখার দরকার রয়েছে। যদি জায়গাটা হিল না করে, মানে ক্ষতটা রয়ে যায়, সেখান থেকে নেক্রোসিস এবং গ্যাংগ্রিনের মতো রোগ হতে পারে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না।
নেক্রোসিস মানে ধীরে ধীরে আঙুলটা পচতে শুরু করবে এবং কেটে অ্যাম্পুট করতে হবে। তো 2 সপ্তাহ হয়ে গেছে, একটা ক্ষত সারবে না কেন? অবশ্যই সারবে। আপনি মধ্যমগ্রাম চেম্বারে একটু যোগাযোগ করুন। শুক্রবার মধ্যমগ্রাম চেম্বার রয়েছে আমাদের এই সামনেই শুক্রবার। তো হেল্পলাইন নাম্বারে ফোন করে টাইমটা অবশ্য কাইন্ডলি জেনে নেবেন যে কোন সময় এলে ভালো হয়। একবার দেখা করুন, নইলে পরে কিন্তু অনেক অসুবিধে হতে পারে। সোম আর শুক্র কিন্তু আমাদের হেড অফিস মধ্যমগ্রামে চেম্বার থাকে, আপনি আপনার সুবিধা অনুযায়ী কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর পরের বন্ধু কি বলছেন? নমস্কার, নমস্কার। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার গ্যাসের সমস্যা। মানে বলতে গেলে আমি যদি ধরুন কিছু খেয়েছি দুপুরে, পেট পুরো ফুলে যাচ্ছে আর অম্বল পর্যন্ত পরিমাণে হয়ে যাচ্ছে। আমার রীতিমতন গলায় মধ্যে বমি পর্যন্ত করতে হয়। কোথা থেকে ফোন করছেন আপনি? বারাসাত থেকে বলছিলাম। বারাসাত থেকে বলছেন? আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে আমার 34। 34। খাওয়া দাওয়া কি বাড়িতে হয় না বাইরে করেন বেশি? বাইরেও খাই, মানে মানে সবসময় খাওয়া হয় না, মানে মোটামুটি। তেল ঝাল মশলার পরিমাণ বেশি থাকে না কম খান? কোনো বাড়ি খেলে একটু হালকা পাতলা, বাইরে খেলে তো একটু হয়েই যায়। আচ্ছা, 2 নম্বর কথা, খাওয়া দাওয়া কি সময় মতো হয়? না না না, পার ডে দুপুরবেলা রাতটা ঠিকঠাক হয়, কিন্তু দিনের বেলাটা ঠিকঠাক হয় না। পায়খানা পরিষ্কার হয়? না, ওটা একটু তো প্রবলেম। প্রত্যেকদিন ঠিকভাবে সেভাবে যায় না। পেটের কখনো ইউএসজি করিয়েছেন, ছবি করিয়েছেন? না না না, আমি প্রবলেমটা না, আমি আপনাকে বলছি আমি বছর দেড়েক ধরে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো জিনিসটা- সেই পরিমাণ যখন গ্যাসের জন্য অম্বল হয়, তখন আমি গ্যাসের ট্যাবলেটটা খাই। তো গ্যাসের ট্যাবলেট তো পার্মানেন্ট সলিউশন নয়, সেটা আপনিও জানেন, যে যতদিন খাচ্ছেন ততদিন ঠিক থাকবেন। তো ট্রিটমেন্টটা যদি না করেন, এখন 32 বছর বয়সে, যখন 42 বছর বয়সে যাবেন, এই রোগটাই তো বাড়তে থাকবে, যেটা আমরা আলোচনায় প্রত্যেকদিন বলতে থাকি, কি রোগকে ছোট অবস্থায় ট্রিটমেন্ট করে নাও। আপনি শুনুন কি বললাম বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো প্রত্যেক দিনই যেমন ব্যথা যন্ত্রণার পেশেন্ট ফোন করেন, এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, পায়খানা পরিষ্কার হচ্ছে না, এগুলো কেন হবে না? আপনারা আপনাদের শরীরটাকে যত্ন নিচ্ছেন না, কি ঠিকঠাক সময় খাচ্ছেন না, বা একটা রেগুলার টাইম টেবিল করছেন না, কি দুপুরে 2টোর সময় খাওয়ার কথা, আপনার 3টে 3:30 কাজ করছি। আরে কাজ করছি কি মশাই, শরীর না থাকলে কাজটা করবেন কি করে আপনি? তো শরীরকে আগে যত্ন করতে হবে। যে জিনিসটা, শরীরটা যদি ঠিকঠাক না থাকে, আপনি না করতে পারবেন কাজ, না ঘুম আসবে, না কিছু হবে, আপনার তো রোগের ডিপো হতে থাকবেন। বাসের যেমন ডিপো হয়, অনেক বাস থাকে, সেরকম শরীরটাকে রোগের বাসা বানাবেন। তো আপনাকে আমি একটা কথা বলবো, আগে পেশেন্টও ফোন করেছিলেন, আমি তাকে বললাম কি কি করা উচিত, আপনাকেও আমি বলছি, চেষ্টা করুন তেল ঝাল মশলাটা কম খেতে, তার সাথে টাইমলি খাবারটা খেতে। 1 ঘন্টা ছাড়া ছাড়া 2 গাল মুড়ি হলো, 2টো বিস্কুট হলো, বা একটু ছোলা হলো বা চিঁড়ে হলো খেলেন, এটা টাইমলি খাবেন 1 ঘন্টা ছাড়া। অনেক খাবার না, অল্প অল্প করে বারবার খেতে থাকবেন। 3 নম্বর কথা হচ্ছে, কোনো গরম খাবার খাবেন না, গরম চা, গরম দুধ, গরম ভাত, গরম ডাল, এগুলো একদম না, জুড়িয়ে খাবেন, হালকা জুড়িয়ে তারপরে খাবেন। 4 নম্বর কথা হলো, কোনো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাবেন না, এইগুলো লাইফস্টাইল থেকে বাদ দিয়ে দিন। তারপরে একটু যোগাযোগ করে নিন, গ্যাসের ওষুধ দীর্ঘদিন খাবেন না। আপনারা জানেন গ্যাসের ওষুধ খেলে কী কী রোগ হতে পারে ভবিষ্যতে, এখন নেটের দুনিয়া, আপনি গুগলে সার্চ মারলেই দেখতে পাবেন। তো সেই ওষুধ দেখে আপনি আরও শরীরটাকে খারাপ করছেন কেন? আপনার 1-1.5 বছর হচ্ছে, আর নয়, অনেক দিন হয়ে গেছে। এরপরে যখন 5 বছর 10 বছর হবে, তখন ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগবে। কিন্তু তখন আপনাই যদি আমাদের কাছে 5 বছর পরে আসেন, জিজ্ঞেস করুন ডাক্তারবাবু এত দিন কেন লাগছে, আমার 6 মাস 8 মাস এখনও ঠিক আছে। আরে বাবা, রোগটাকে তো আপনি বাড়িয়ে তারপরে এসেছেন। আপনি কি প্রাথমিক অবস্থায় এসেছেন? প্রাথমিক অবস্থায় যে কোনো রোগ নিয়ে আসুন, সে হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা হোক, মাথা ব্যথা হোক, যে কোনো ব্যথা, গ্যাস অম্বল হোক, স্কিনের রোগ হোক, মাসেলের রোগ হোক, যা খুশি, ক্যান্সার যখন প্রাথমিক স্টেজে ধরা পড়বে, সিকেডি যখন হবে, ক্রিয়েটিনিন ইউরিয়া যখন জাস্ট বাড়বে, আপনারা আসছেন কখন, ডাক্তারবাবু আমায় না ডায়ালিসিস করতে বলেছে, এখন কি করব? তো তখন তো আমারও তো কষ্ট হবে, প্রত্যেকটা ডাক্তারবাবু কি ওই জায়গা থেকে আগের জায়গায় ফিরিয়ে আনতে। তো যখন জিনিসটা বাড়ছে তখনই আসুন। সুগার নিয়ে আসছেন 500-600 সুগার, আরে বাবা যখন 200 ছিল তখন যোগাযোগ করলেন না কেন? তো আমি এই জন্যই বলছি আপনাদের ক্ষেত্রে, যে রোগ যখন কম থাকে তখন দেখা করুন, আপনারাও ভালো থাকবেন, আমাদের ট্রিটমেন্ট করতেও সুবিধা হবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে, বলুন কি প্রবলেম? বয়স কত? বয়স 65 বছর। 65 বছর, কি প্রবলেম হচ্ছে? আমি 4 লিটার মতো জল খাই, কিন্তু আমার পেচ্ছাপের গন্ধ হয় কেন? আচ্ছা, বয়স কত বললেন? 65। 65 বছর। 65। আর অন্য কোনো সমস্যা আছে, প্রেশার, সুগার বা অন্য কোনো সমস্যা? না, প্রেশার সুগার নেই। কোনো অ্যালোপ্যাথি ওষুধ খান? না, আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই, আয়ুর্বেদিক ওষুধই খাই। কি খান? আয়ুর্বেদিক নাম বলার দরকার নেই। আয়ুর্বেদিক ওষুধ কতদিন ধরে খাচ্ছেন? না, এখন আর খাই না, আগে খেয়েছিলাম। আচ্ছা, কতদিন খেয়েছিলেন? ওই 1 বছর মতো খেয়েছি, 3 মাসের ওষুধটা।
আচ্ছা, সেটা কি এই সমস্যার জন্যই খেয়েছেন না অন্য কোনো সমস্যার জন্য খেয়েছিলেন? সেটা আমার আর্থারাইটিস আর হাঁটুর ব্যথার জন্য খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আর মিদনাপুরের কোথা থেকে বলছেন? এই হাঁটুর ব্যথার জন্য খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো উনি একটা সময় আয়ুর্বেদিক করিয়েছিলেন, আজকে আবার উনি চেষ্টা করছেন কি আয়ুর্বেদে করানোর জন্যে। তো আয়ুর্বেদ করলে একটাই সুবিধা, মানুষের মধ্যে এখন সচেতনতা বাড়ানো দরকার, আরও বাড়ানো দরকার। যখন একটা দিন ছিল আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে পেশেন্ট ছিল না, এখন কিন্তু বহু পেশেন্ট রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসকের ক্ষেত্রে। একটা জায়গায় না, আজকে আমি বলতে পারি জোর গলায় প্রত্যেকটা জায়গায় যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসক থাক তার চেম্বারে কিন্তু পেশেন্ট হবেই। কারণ আজকে মানুষ ট্রাস্ট করতে শিখেছে, মানুষ আজকে বুঝতে শিখেছে কি হ্যাঁ আয়ুর্বেদে যাব, আয়ুর্বেদে গেলে আমার সাইড এফেক্ট হবে না, আয়ুর্বেদে গেলে আমার রোগটাকে আমরা সারাতে পারবো। এবং কি মানুষের মনের মধ্যে ঢুকেছে কি হ্যাঁ এই জিনিসটা রোগটা ভেতর থেকে ঠিক করা সম্ভব। ওই ধামা চাপা দিয়ে রাখবো না রোগটা, ধামা চাপা দিয়ে রাখলে তো রোগটা বেড়ে যাবে। আপনি যেটা হাঁটুর ব্যথা ছিল এখন বলছেন পেচ্ছাপে গন্ধ হচ্ছে, পেচ্ছাপে অনেক কারণে গন্ধ হয়। পেচ্ছাপের গন্ধ এবং রং এই দুটো ঠিক করে হচ্ছে ইউরোবিলিনোজেন, তো যেটা কিনা আমাদের হচ্ছে কিডনিতে তৈরি হয়। একটা হচ্ছে স্টারকোবিলিন, একটা ইউরোবিলিনোজেন। ইউরোবিলিনোজেন হচ্ছে পেচ্ছাপের হলুদ রঙটা এবং গন্ধটাকে ঠিক করে, এবং স্টারকোবিলিনটা আমাদের পায়খানার রঙটা ঠিক করে এবং পায়খানার গন্ধটা ঠিক করে। তো এই যে ইউরোবিলিনোজেনটা যেটা কিডনিতে তৈরি হচ্ছে, সেটা যদি ম্যালফরমেশন হয়, মানে আপনি 4 লিটার কেন সারাদিনে 10 লিটার জল খেলেও ওই গন্ধ রয়ে যাবে, তার ট্রিটমেন্ট দরকার আছে। সেই ট্রিটমেন্টটা করতে হবে, একটা ইউরিনের আরই রিপোর্ট করাতে হবে, রুটিন এক্সামিনেশন করতে হবে, একটা সিএস কালচার সেন্সিটিভিটি করতে হবে যে কোনো ইনফেকশন আছে কি না। ইকোলাই থাকতে পারে, লিস্টেরিয়া কোলিয়াই যেটাকে বলা হয়, বা আপনার দেখা যেতে পারে ইউরিন আরিতে রুটিন এক্সামিনেশনে পাওয়া যাচ্ছে প্রোটিন অ্যালবুমিন বেরোচ্ছে, পাস সেল রয়েছে, এপিথেলিয়াল সেল রয়েছে, আরবিসি বেরোচ্ছে, যেটা আমরা চোখে দেখলে বুঝতে পারবো না কি পেচ্ছাপের মধ্যে ইনফেকশন রয়েছে। হালকা ঘোলাটে পেচ্ছাপ দেখবো, নয় হালকা লালচে, নয় দেখবো হচ্ছে আপনার সাদা। সাদা পেচ্ছাপের মধ্যেও কিন্তু আপনার আরবিসি বেরোতে পারে, মানে রক্তকণিকা, মানে রক্ত যেতে পারে সাদা পেচ্ছাপের মতো, সেটা চোখে দেখা যায় না। যাদের ক্ষেত্রে লালচে হচ্ছে তারা বুঝতেই পারছেন, কিন্তু এরকম পেশেন্ট রয়েছে যাদের সাদা পেচ্ছাপ হচ্ছে, তাদের মানে পেচ্ছাপের সাথে রক্ত যাচ্ছে 10 থেকে 20 বা 20 থেকে 25, সেটাই কিন্তু পরবর্তীকালে কিডনির রোগের সমস্যায় রূপ ধারণ করছে। আপনি আয়ুর্বেদিক চিকিৎসক বা আমাদের সাথে যোগাযোগ করুন, এনবিপিতে আসুন। আপনি মিদনাপুরে, আমি বারবারই বলছি, আজকে হয়তো 4-5 জন মিদনাপুর থেকে ফোন করলেন। মিদনাপুরে 4টি জায়গায় আমাদের চেম্বার রয়েছে, খড়গপুরে রয়েছে, মেছেদায় রয়েছে, হলদিয়ায় রয়েছে, হেঁড়িয়ায় রয়েছে। যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার মনে হবে সেই চেম্বারে একবার যোগাযোগ করুন, দেখবেন কিছুদিন ওষুধ খেলেই এই সমস্যাটা আপনার ঠিক হয়ে যাবে। একদম। পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু নোট করতেই হবে, 9830235527 বা 37। প্রত্যেকটি চেম্বার সম্পর্কে আমরা জানিয়ে দিয়েছি। নতুন চেম্বার আরেকবার শুধু বলবো, ডিব্রুগড় এবং হচ্ছে গঙ্গারামপুর। ডিব্রুগড়ে কিন্তু 28শে জুলাই চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুরেও কিন্তু জুলাইয়ের মাঝামাঝি চেম্বার রয়েছে, তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি মেছেদা থেকে বলছি। মেচেদা থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, সমস্যা বলতে এই কিছুদিন ধরে দেখছি আমার খুব পিম্পল হচ্ছে আর কি, মানে অ্যাকচুয়ালি সাধারণত হয় না, আর আমাদের ফ্যামিলিতে সেরকম কারো নেই। বয়স কত আপনার? বয়স আপনার হচ্ছে 25। আচ্ছা, কি খাওয়া দাওয়া ঠিকঠাক করেন? তেল ঝাল মশলা বেশি খান? হ্যাঁ মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাকই থাকে। তো এই বিগত কয়েকদিন ধরে দেখছি একটু রিচটা বেশি খাওয়া হচ্ছে আর কি, সেই কারণে হচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু মানে স্কিনটা কি অয়েলি না ড্রাই? হ্যাঁ স্কিনটা কি ধরনের, তেলতেলে না শুকনো? তেল স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমনি কাজকর্ম কি ধুলোবালিতে বেশি করতে হয় না ঘরের মধ্যেই কাজকর্ম করো? তো ঘরের মধ্যেও হয়, ধুলোবালিতেও হয়, দুই রকমই হয় মোটামুটি। আচ্ছা ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, কি করলে ভালো হয় আমি বলছি। এই যে পিম্পলসের সমস্যাটা, এটা আয়ুর্বেদে এর নাম হচ্ছে যৌবন পীড়িকা। আপনি যে বয়সটা জিজ্ঞেস করলেন তখন, কারণ এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে মেনলি হয়। আমরা দেখেছি এটা 16 থেকে 25 বা 24-এর মধ্যে থাকে, আস্তে আস্তে জিনিসটা কমতে থাকে, কারণ এই সময় এই টাইমটায় আমাদের মেনলি হরমোনাল চেঞ্জটা হচ্ছে। তো এইটা অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা নর্মাল ব্যাপার, কিন্তু তাছাড়াও অনেকগুলো রোগের কারণে কিন্তু এটা হতে পারে, যেটাকে যৌবন পীড়িকা বলা হচ্ছে। নামটাই রয়েছে, পীড়িকা মানে হচ্ছে পিম্পলস, মানে হচ্ছে ফোলা, আর যৌবন মানে কি এই মানে আমাদের এজ গ্রুপটা, যেটাকে অ্যাডোলেসেন্স টাইম বলছে। তো যৌবন পীড়িকা আপনারা ভাবতে পারছেন, এটা 5000 বছর আগে এই নামটা দেওয়া হয়েছে। আমরা কেন বলবো না কি এটাকে আমরা নকলছি মডার্ন ল্যাঙ্গুয়েজে। যৌবন মানে সেই যৌবনটাকে তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে ফেলেছে এবং পীড়িকাটাকে পিম্পলস করে দিয়েছে। তো আজ থেকে 5000 বছর আগে যদি এই রোগটাকে ডায়াগনোসিস করা যায়, তো তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে থাকবে না? অবশ্যই থাকবে। আপনার এলএফটি টেস্ট করাতে হবে, লিভার ফাংশন টেস্ট। অনেক সময় গ্যাস অম্বল বা পায়খানা পরিষ্কার না হওয়া থেকে এটা হতে পারে। তো মেছেদা থেকে ফোন করেছেন, মেছেদায় আমাদের সিএমও ডক্টর এন ভট্টাচার্য যান প্রত্যেক 15 দিন ছাড়া
আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা ফোন করে নাম লিখিয়ে নিন, আসুন ট্রিটমেন্ট করান, 1 থেকে 2 মাসের মধ্যে আপনার জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে, আর স্কিন ওরিয়েন্টেড যে কোনো সমস্যার জন্য এনবিপি আপনার পাশে রয়েছে, এমনকি হিয়ারও। কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তো মহেশ্বর রায় বলছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম আজ 13 বছর আগে আমার টিভি 10+। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা হচ্ছে যে আসামি হয়ে গেছে, আমি চলাফেরা করতে পারি না, শ্বাসকষ্ট, এরা নিয়ে পরে থাকি। কফ রিপোর্ট করিয়েছেন আবার? থুতুর আমি 3 বছর আগে আমি এবার স্বাস্থ্য কার্ডে। এখন আর কোনো কফ রিপোর্ট করিয়েছেন? থুতুর পরীক্ষা করিয়েছেন? না, এসব কিছু করিনি। করতে হবে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আজকে সময়টা অনেকটা একদমই কমই। কম। তো আমাদের মেনলি যে টিউবারকুলোসিস, যেটাকে আমরা টিউবারকুলোসিস বলি না, আমাদের সায়েন্সে বারণ রয়েছে কি টিবি রোগটা বলবে না, এইচআইভি রোগটা বলবে না, মানে মুখেও বলবে না, খাতাতেও লিখবে না, মানে প্রেসক্রিপশনে। এটাকে আমরা কচ ডিজিজ বলি, যাতে মানুষ না ধরতে পারে। কারণ আগেকার দিনে একটা জিনিস ছিল, তো টিবি হয়েছে, যক্ষা, তোর কাছে যাবো না, তোর এইচআইভি হয়েছে, তোর কাছে, এমন ভাষায় লিখতে হবে বা এমন ভাষায় বলতে হবে। সেই জন্য আমি আগেই বলে নিলাম এটাকে কচ ডিজিজ বলা হয়। তো আপনার যখন একবার প্রিভিয়াস হিস্ট্রি আর রয়েছে, আবার একবার কফটা টেস্ট করাতে হবে। কারণ এই যে টিউবারকুলোসিস, এটা কিন্তু রিপিটেড হতে পারে। আপনি যদি টাইমলি ওষুধটা না খান, 6 মাস যদি কোর্সটা না কমপ্লিট করেন, 9 মাসের কোর্স না কমপ্লিট করেন, তাহলে এটা রেকারেন্স হতে পারে। আবার কোর্স কমপ্লিট করার পরও আবার এটা ফিরে আসতে পারে। এবং তার সাথে একটা চেস্ট এক্সরে করতে হবে, দেখতে হবে লাংসের অবস্থাটা কী আছে, ব্রঙ্কাইটিস আছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তো একটু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ অনেকগুলো সমস্যা থেকেই হতে পারে। কী থেকে আপনার জিনিসটা হচ্ছে সেটা প্রপারলি ট্রিটমেন্ট করলে তবেই কিন্তু আপনি হাঁটাচলা করতে পারবেন। আর নইলে যত হাঁটতে যাবেন দেখবেন হাঁপিয়ে যাচ্ছেন। আর এটাকে বেশি দিন ফেলে রাখবেন না, লাংসকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে, আপনাকেও ভালো থাকতে হবে। একদম, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে মূলত আমরা কিন্তু সব দিকগুলোই অল্প অল্প করে একটু আপনাদের জন্য আলোচনা করলাম, যেহেতু প্রশ্ন আপনাদের তরফ থেকে ছিল এবং আপনাদের প্রশ্ন আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন এবং অবশ্যই আপনাদের সমস্যা, আপনাদের প্রশ্ন সব উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।